এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার উইথ নাজিম শোতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। স্কাই 782 ফেসবুক, ইউটিউব সহ যেসব সোশ্যাল মিডিয়াতে আপনারা লাইভ স্ট্রিমিং দেখছেন, সবাইকে আমার এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। এভরি ফ্রাইডে অ্যাট 8 o'clock। আজকে আমার গেস্ট হিসাবে এসছেন ডক্টর শরফুল ইসলাম, যিনি অ্যাকাডেমিয়াতে প্রফেশনালি এবং অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর হি হ্যাজ মেড tremendous contribution to the society. So এই গেস্ট সম্পর্কে আমরা জানবো। ডক্টর শরফুল ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি নাজিম ভাই। এখন আমরা ডক্টর শরফুল ইসলাম নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারি দেখব। So Dr. Shorful bhai, the documentary, of course, we have made a number of videos. তো ভিডিওগুলো আমরা জানবো যাতে আপনার লাইফ সম্পর্কে আমরা একটু জানতে পারি। বাট আজকে সেকশনে আমরা মেইনলি উইল break it down into 3 sections. So let's watch the video first and then we'll go into the first section. Thank you. আজকে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার উইথ নাজিম অনুষ্ঠানে আমাদের অতিথি হলেন ডক্টর শরফুল ইসলাম। তিনি একজন অভিজ্ঞ পেশাজীবী, যিনি নিউহ্যাম কাউন্সিল, NHS, ITB এর মতো বড় তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠানে সিনিয়র লিডার হিসাবে কাজ করেছেন। সাইকোলজি বিষয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে তার পেশাগত অভিজ্ঞতা, ব্যাকগ্রাউন্ড ইন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যানালিটিক্স নিয়ে তিনি উদ্যম প্রচেষ্টার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য অগ্রদূত হিসাবে কাজ করছেন। তিনি বিশ্বব্যাপী বিভিন্ন মহাদেশে ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আসুন আমরা ডক্টর শরফুল ইসলামকে স্বাগত জানাই এবং তার কাছ থেকে তার জীবনের দূরদর্শী উদ্ভাবন, প্রজ্ঞা এবং তার প্রভাব নিয়ে আলোচনা করি। থ্যাংক ইউ। আজ আমরা ডক্টর শরফুল ইসলামের জীবন ও ক্যারিয়ার নিয়ে আড্ডা মারব। তার PhD অর্জন, নিউহ্যাম কাউন্সিল, NHS এবং ITBর মতো সংস্থায় তার ভূমিকা, তার জীবনের ট্রান্সফরমেশন এবং তার বিপ্লবিক উদ্যোগগুলো নিয়ে আলোচনা করব। জানতে চাইব, অন্বেষণ করব কিভাবে আমরাও তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারি এবং আমাদের জীবনকে শানিত করতে পারি। কিভাবে আমরা এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সর্বোত্তমভাবে বিকশিত হতে পারি। What an illustrious career, Shorful bhai. Thank you. Thank you. We are very, very proud of you. Thank you. What we want to do is we want to explore through the anecdote and through your own life stories about how human evolved, over a, let's say, small lifespan. তো এই শোটা থেকে আমরা মেইনলি 3টা সেগমেন্টে ভাগ করব। প্রথম সেগমেন্টে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে মানুষের ফরমেশন অ্যান্ড ফাউন্ডেশন ইয়ার, যেটা লেটস সে আপ টু কলেজ পর্যন্ত। তারপর হচ্ছে ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফরমেশন ইয়ার, এটা হয়তো 40-50 পর্যন্ত থাকবে। তারপর হচ্ছে লিডারশিপ অ্যান্ড লেগাসি। আপনি হয়তো দেখেছেন আমার 3টা সেগমেন্টে 6টা ওয়ার্ড করা হয়েছে, সবগুলো মানে একটা রিদম দিয়ে করা হয়েছে যাতে ইজিলি মনে রাখা যায়। তো আমরা এক্সপ্লোর করব আপনার ফরমেশন অ্যান্ড ফাউন্ডেশন নিয়ে, আপনার আর্লি চাইল্ডহুড নিয়ে আপনি আপনার মতো করে বলবেন। Okay, so I mean, we came to the UK in 1977, so I was probably 3 years old at the time, and we came to Whitechapel, but then after a year my father moved us to Walthamstow. So we grew up in a very few Bengali households in a predominantly Pakistani white neighborhood. So when we went to school, we didn't have other Bangladeshi, so we very rarely spoke Bangladeshi, Bengali, which is why I can't speak Bengali very well, especially Sylheti very well.
So we grew up, like I said, in a non-sort of Bangladeshi community. And so we didn't really have role models or people to aspire to. So if you can imagine, we're talking, late 70s, early 80s. Most people who came from Bangladesh were working in restaurants or working in factory. My father worked in a garments factory. My mum was a machinist at home. So, our career ceiling was very much restaurant or factory. And, it was common for a lot of people then. So we went to school because our parents came from a country where we valued education. So they wanted us to study, but we didn't really have, I guess what you'd call now professional career aspirations. We weren't from the kind of family where, we aspire to be doctors or lawyers. We would just go to school and then see what happens. Interestingly, early in my career, I was actually short-sighted, so nobody picked it up. And so I couldn't read the board. And so they thought I had special needs. And so the teachers put us in a special class. And I still remember the teacher, his name was Mr. Plimsoll. So we had two challenges. One, English wasn't great, mainly because our parents took us back to Bangladesh for 6 months. And so you can imagine how much it impacts your education. And so in my primary, what's now primary, we used to call it infant school and junior school. I used to go to special needs school, and it was very enjoyable. You went with a special teacher, you played games, and you learned through play. And it's only when I went to high school that they diagnosed that I was short-sighted. And so therefore, obviously, they gave me glasses, and then I could read the board. So my early careers were very much, I would say, not academically we weren't stretched. We studied because that's what you do, and our parents encouraged us to study. We didn't really have career aspirations. I didn't really know what I wanted to do when I finished school. But what happened was when I went to high school, like I said, after I could see the blackboard in the distance or the whiteboard, I was quite good at academic. I wasn't a brilliant A-class student, but I was good. I was good enough and I could pass exams. One thing I was very good at was I could pass exams. And so I just studied, okay? No particular reason, just studied whatever came. I have an interesting episode. So when we went to high school, we had two components to it. We had what we called secondary school. We used to call it high school and Warwick High School for boys, and then we went to college. And in college is where we did our GCSEs or O-levels. The year I went, it was the second or third year of doing GCSEs. They just changed. But in high school, there was an afternoon where they took all the children to talk about what they're going to do for GCSEs. And I was left behind with one other child, a boy called Kevin. I still remember his name. And I asked the teacher, why wasn't I in that group, discussing GCSEs? And the teacher said to me, oh, because we don't think you'll pass, And again, if you're not used to an environment where you are stretched or shown aspiration or shown wrong, you just think it's normal. You think that is what it is, and so you just resign yourself to do that. But interestingly, obviously, when I went to college where we did our GCSEs, they had to make you do, So I did the GCSEs and I did quite well. And then I went to do my A-levels. And it's only at my A-levels that I met two teachers who really inspired me to believe in myself. Okay, so one was my psychology teacher. So one of the reasons I studied psychology and why I went to do a PhD is because I was very interested in humans, and I thought we were all unique and very different. But the thing you learn about psychology, or when you study psychology, is that we're very predictable. Okay, as human beings, we're very, very predictable. The second teacher, so that was my psychology teacher, a teacher called Olaf Zimmerman. Very good, very eccentric teacher. The other teacher who actually gave me self-belief was a teacher called Mrs. Nolan. And she used to so I studied English language, and she took my English language class. And one thing she said to me is, look, you're doing A-levels. You are the top of the top in the country. Okay, because back then, don't forget, not everybody went to university. Now it's very different. A very high proportion of people go to university. You have to stay in college. Back then, you could leave at 16. So very few people went to college. So she would tell us, look, you are the best of the best. You've come to do A-levels. You're studying A-levels. And again, like I said, I had no benchmark, so I didn't know where I was in that.
And so that's really my formative years. You know, I studied because I had to study. A lot of my contemporaries, I guess, their parents encouraged them to leave and go and work in restaurants or factories because, you know, the families needed money and things like that. My parents never sort of pressured me to get a job. I mean, we got part-time jobs. That was just normal back then, you know, getting part-time jobs. But my parents didn't really pressure us. So I just studied, and that's why I thought I did college and then went to university. Brilliant. What a journey. So ladies and gentlemen, আপনারা যারা দেখছেন স্ক্রিনে আমাদের নাম্বার আছে, প্লিজ ইউ ক্যান টেক পার্ট ইন দিস ডিসকাশন। আমরা আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে, তো উই আর হিয়ার টু লার্ন, লার্ন ফ্রম ইচ আদার অ্যাজ ওয়েল এজ লার্ন ফ্রম ইউ। প্লিজ কল করবেন এনি টাইম এবং আমরা আপনাদের কলের আনসার করব। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ছেলে বাংলাদেশ থেকে 3 বছর বয়সে আপরুটেড হয়ে চলে এসছে। আসার পরে the culture is new, the language is new, the environment is new. জি ভাই। And then তারা মানে স্কুলে মানে তার ফিজিক্যাল প্রবলেম ছিল, এই অ্যাডভার্সারির মধ্যেও উনি কীভাবে স্প্রিং আপ করেছে, গিভ আপ করে নাই। দিস ডিটারমিনেশন, দিস কমিটমেন্ট, দিস ক্যারেক্টার, রেজিলিয়েন্স, এগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দর্শক একটা কল এসছে, আমরা কলটা একটু নিই এবং তারপরে ইনশাল্লাহ ডিসকাশনে ফেরত যাব। আপনার লাইনটা কেটে গেছে, আবার ইনশাল্লাহ করবেন। তো your story is a story of resilience, your story is a story of adaptability, your story is inspiring to everyone. Yes, তো এই যে আপনি গিভ আপ করেন নাই, এই যে আপনার ক্যারেক্টারটা তৈরি হলো, এটা আমরা জানতে চাইবো। জাস্ট একটা কল এসছে আবার, ভিউয়ার প্লিজ বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে আমি সাইদুর রহমান মঞ্জু, আপনাদের প্রোগ্রামটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। আসলে এই এরকম প্রোগ্রাম সবসময় করা দরকার আমি মনে করি, আর আপনাদের নতুন নতুন গেস্ট এই প্রোগ্রামে যোগ করবেন, এটাতে নিউ জেনারেশনরা সবাই উপকৃত হবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ সাইদুর রহমান মঞ্জু ভাই, আপনার এই যে কল করেছেন, আপনি যে আমাদেরকে একটু ইন্সপিরেশন দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ইন্সপিরেশনে আমরা মোটিভেটেড হব, আমার দর্শক, আমার গেস্ট মোটিভেটেড হবে, এবং আমরা চেষ্টা করব আপনাদের আশা পূরণ করতে। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা যতটুকু পারে জানবো, হয়তো একসাথে আমরা উত্তরটা বের করবো আর কি। থ্যাংক ইউ ফর ইউর কল মঞ্জু ভাই। তো আমাদের গেস্টের কাছে আবার ফেরত যাচ্ছি, এই যে ক্যারেক্টার বিল্ডিংটা কিভাবে হলো আপনার? Nazim bhai, it's very hard to explain. বুঝাইতে তো আপনি এক নয়া environment, a new environment. Survival is the only thing you can do. What is the alternative? The alternative is to fail. And, you can't fail, because what would you do? So I think the instinct to survive was there. Also, the instinct to make your parents proud. Ma bape to dekhaiতে না খুশ রাখতে হয়। And মা বাপে বহুত কষ্ট করিয়া এই দেশে আমরারে বড় করাইছেন। So one of the reasons was to keep, make my mum and dad proud, but also it's survival. এই দেশে আইলে কেউরে সাহায্য করাত না, এই দেশে you have to do your own thing. That's brilliant. So দুইটা লেসন আমরা পেয়েছি। একটা হচ্ছে ভ্যালিউস, ফ্যামিলি থেকে একটা ভ্যালিউ ইনস্টিল করতে হবে, যে নেভার গিভ আপ, নেভার লুজ ইউর অ্যাম্বিশন, নেভার লুজ সাইট অফ where you want to go. And the second thing is, your life is not your life. Your life is connected to other people, your parents, your brother, your community. Yeah. You have to make everybody proud. Yeah. তো সুতরাং এই বিগ পিকচারটা যদি থাকে, we cannot be selfish about ourselves. আমি কি পছন্দ করি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার কমিউনিটিতে আমার মা বাবা, আমার ভাই বোন, আমার কমিউনিটি সবাই কি পছন্দ করে। দ্যাট ইজ অ্যামেজিং, দ্যাট ইজ অ্যামেজিং। উই সি বিয়ন্ড আওয়ার ওন সেলফিশ মোটিভ। তাই না? Because I think if you see your own selfish motive, then there's limitations in that. Absolutely. But whereas when you want to do it for other people, it's unlimited, right? Absolutely. তো আমারও এরকম একটা এক্সাম্পল ছিল আপনার মতো। আমারও একটা টিচার বলেছিল যে তুমি ফার্স্ট ডিভিশন পাবা না, কিন্তু ওই ব্যাচের মধ্যে হাইয়েস্ট মার্কস আমি পেয়েছি। সো সামটাইম পিপল উইল ডিসকারেজ ইউ, জাস্ট আপনাকে যেরকম বলছে GCSE is not for you, but you have proved to them
that your fate is not bounded by what people say. তো এটা amazing. So আমাদের adversary যখন আসবে, wrong opinion যখন আসবে, আমরা give up করা উচিত না. We just need to prove that we are right, isn't it? Yes? Yeah, you have to prove you're right, and also I think giving up doesn't serve a purpose. You know, if you persevere, then options and opportunities open up. It's easy to just say, oh, I give up because everything is too difficult. Okay, but if you carry on, then you find opportunities will open up, like I did, as you see. So amazing. তো এই যে আমরা ফাউন্ডেশন ইয়ার এবং ফরমেশন ইয়ার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, একটু আপনার ফ্যামিলির স্টোরিটা বলেন, আপনার মানে if you don't mind, কারণ we live by stories, and in ancient time people used to do all the things just to become a part of the story. আজকে আপনার স্টোরিটা আমরা একটু পার্ট হতে চাই. So I mean, I don't think there's anything exceptional about my family. Alhamdulillah, we've done well. You know my family, Nazim Bhai. So my older brother was very much an engineering type, and alhamdulillah, he went into engineering and electrical engineering. But he left school at 16, got an apprenticeship, and then his career took that route. I obviously went to do a degree. My younger brother, even from a very young age, was very entrepreneurial. Okay, so we've always been hard work ethic. Okay, so when we were very young, I think I was 12 or 11. My older brother, he was 13, and he got a paper round, and so we became part of that. So me, I was 11, 12. My younger brother Shiraz, he was 9, 10, and we did paper round. Okay, and we made our own money because we thought to ourselves, this is a land of opportunity. You can earn, and so we earned. But my younger brother was more of an entrepreneur. One interesting story is that one year there was a yo-yo craze. So people were doing yo-yos, and the string used to wear out. So people used to buy the strings. It was quite expensive. So my mum used to do machining, and the thread was left over. So when she'd do machining, there'd be thread left over. So my younger brother and I used the thread to make yo-yo strings. And then he took it to school and sold the yo-yo strings in school. So that was like his start of his entrepreneurial journey. I've always been academic. I've never had the business ambition. I mean, interestingly, later in my life, I became entrepreneurial, but I've always been academic and very, I guess that led to me being career focused. Amazing. তো আমি একটা জেনজি ওয়ার্ড শেয়ার করি. I have another call. Let me answer the call first. Viewer, please আসুন জয়েন করি আপনার কলে. হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া. আসসালামু আলাইকুম. জি, আমার নাম হলো শফিকুল আলম কুরাইশ. আমি আপনাদের অনুষ্ঠানে ফোন করছি। আমি যখন হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমার স্কুলটা ছিল গ্রামার স্কুল। 1938 এই গ্রামার স্কুল স্থাপিত হয়। তা আমি যখন এই 1996 গ্রেট ব্রিটেনে আসলাম, আমি প্রথম আসছি 1989 96 আমি লাকিস বলে ইউনিভার্সিটির বুক এনেছিলাম। রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে আমি এই বুক করে পড়েছি। আমি বুঝেছিলাম যে আমার কিছুই হবে না। হঠাৎ একদিন 98 থেকে আমি 10 বছর হোম স্টাডি করেছি। আজ পর্যন্ত আমি এই যে কনস্টিটিউশন সম্বন্ধে, এই যে আমাদের হিন্দুস্তান সম্বন্ধে 1947 20 ফেব্রুয়ারি এই ব্রিটিশ পার্লামেন্টও প্রিমিনেটলি লেবার পার্টি প্রাইম মিনিস্টার তিনি ঘোষণা করছেন যে 3-4টা কান্ট্রি হবে মহাভারতে। এই দিনে কাশ্মীরের মহারাজা হরি সিং থ্যাংক ইউ আপনার কল থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম শফিক ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস। তো আপনি নিজে সেলফ স্টাডি করেছেন, তার মানে হচ্ছে আপনি ট্রাই করেছেন নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করতে। স্কুলে যা শিখেছেন তার বাইরেও আপনার শেখার আগ্রহ ছিল, তার মানে আপনার একটা ইনকুইজিটিভ মাইন্ড ছিল। এই দুইটা ট্রেড থেকে আমি যেটা শিখলাম যে আমাদের মানে ইনকুইজিটিভ মাইন্ড থাকতে হবে এবং আমাদেরকে আটমোস্ট ট্রাই করতে হবে যাতে আমরা নিজেরা নিজের মানে যে অ্যাম্বিশন, এই অ্যাম্বিশনটা যেন আমরা পারসিউ করি। থ্যাংক ইউ ফর ইউর কল শফিক ভাই। এখন আমরা আমার শরফুল ভাই থেকে তার ফরমেশন এবং ফাউন্ডেশন ইয়ার থেকে তার ফ্যামিলি লাইফ স্টোরি থেকে আমরা একটা মেসেজ আমরা শিখলাম সেখানে। তো প্রথম মেসেজ হচ্ছে আমরা ট্রাই করব আমাদের প্রত্যেকটা বাচ্চারা যেন নিজেরা আর্নিং করা শুরু করে ইভেন ফ্রম দেয়ার স্কুল এজ। নাম্বার 2 হচ্ছে ওয়ার্ক এথিক্স, মানে হার্ড ওয়ার্ক যেন আমাদের লাইফের একটা এসেনশিয়াল পার্ট হয়ে যায়। তো ফর এক্সাম্পল, জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল, হার্ড ওয়ার্ক হ্যাজ টু স্টার্ট ফ্রম হোম। খাওয়ার পরে যেন বাচ্চারা নিজের প্লেট নিজে ধোয়।
আপনার যখন ফ্লোর মপিং করবেন তারা যেন ফ্লোর মপিং আপনাকে হেল্প করে, গার্ডেনের জন্য হেল্প করে, বাজার করতে যেন হেল্প করে। তারপর হচ্ছে মানে টাকা রোজগার করার জন্য একটা মেন্টালিটি তৈরি হয় একটা, এবং অন্যজনকে যেন হেল্প করার একটা প্রবণতা তৈরি হয়। এটা হার্ড ওয়ার্ক এথিক্স ওখান থেকে তৈরি হবে। আবার সেকেন্ড থিং হচ্ছে অন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। যেমন ধরেন শরফুল ভাইয়ের বাবা ছিলেন গার্মেন্টসে জব করতেন, ওনার মা মেকানিক। এখানে যে টাকাটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, ইজ এ রিসোর্স। এই রিসোর্সের পিছনে আমাদের একটু টাইম দিতে হবে, আমরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমরা যেন কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে না পারি। এবং আল্লাহ আমাদেরকে আশরাফুল মাকলুকাত বানিয়েছে, সেই হিসাবে আমাদের যেন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আগাতে পারে। এই ওয়ার্ক এথিক্স আমরা শিখলাম, ওনার ফ্যামিলির ওয়ার্ক কমিটমেন্টটা আমরা শিখলাম, ওনার ফ্যামিলির অন্টারপ্রেনিউরিয়াল অ্যাপ্রোচটা আমরা শিখলাম, এবং প্রত্যেকটা ভাই যে একরকম হবে না এটাও আমরা জানলাম। তো আমাদের প্যারেন্টদের উচিত হচ্ছে সব ছেলেকে তার পোটেনশিয়াল যেন সে অ্যাচিভ করতে পারে। সবাই ডাক্তার হতে হবে বলে কথা নাই, সবাই ইঞ্জিনিয়ার হতে হবে বলে কথা নাই। ওদের ইন্টারেস্টটা কী, ওদের ইন্টারেস্টটা যেন ওরা পার্সিউ করতে পারে, ওটা আমাদেরকে একটু এনকারেজ করতে হবে। মেনি থ্যাঙ্কস। আমরা কি এখন সেকেন্ড ফেজে যাব? আমি একটা হইতাম জিনিস, ওখানে সেলফ স্টাডি হইতরা। তো when I grew up, computers were new. Okay, so I saved my money and I bought myself a computer. So you can imagine back then, I think it was 16 hertz, 20 megabyte RAM. But I had to, you know, if you wanted to learn about computers, schools didn't do computers, so I had to learn myself. So I bought the computer myself, and that's how I got into, that's how I might, you know, in parallel to psychology, I have had an IT and computer sort of interest. থ্যাংক ইউ। আমরা একটু ব্রেকে যাব, ব্রেকের আগে আমাদের আরেকটা কলার আছেন। কলার প্লিজ একটু সাকসেন্টলি শর্টলি বলবেন এবং টু দ্য টপিক প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আমি আরেকবার এলাম। আমি যে বুক পড়েছি পলিটিক্যাল সায়েন্স অফ কান্ট্রি, এই বুকের মধ্যে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন পেয়েছি, ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন পেয়েছি, রাশিয়ার কনস্টিটিউশন পেয়েছি, চায়নার কনস্টিটিউশন পেয়েছি, ইন্ডিয়ার কনস্টিটিউশন পেয়েছি। সবকিছু বাদ দিয়ে ব্রিটিশ কনস্টিটিউশন আল্লাহ পছন্দ করেছেন। আচ্ছা, এখানে মানে আমরা আপনার পয়েন্টটা আমরা বুঝলাম যে আপনি মানে গভর্নেন্স, হাউ দ্য কান্ট্রি শুড রান, তো এটার একটা কোডিফাইড হয় একটা কনস্টিটিউশনের মাধ্যমে। আপনি কনস্টিটিউশনটা পড়ে বোঝার চেষ্টা করেছেন হাউ আমেরিকা ওয়ার্কস। ইউকেতে আমাদের আসলে কোনো ফর্মাল কনস্টিটিউশন নাই, কারণ আমরা একটা মনার্কি এবং আমরা ওই মানে কাস্টমস অ্যান্ড এবং ট্রেডিশনটাকে ফলো করে আমাদের কনস্টিটিউশন প্রয়োজন নাই। ইন্ডিয়াতে ডেফিনেটলি কনস্টিটিউশন আছে, বাংলাদেশেও আছে। কনস্টিটিউশন সাধারণত আপনার একটা দেশ কীভাবে রান করে এটা আমরা জানতে পারি। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে মেনলি আমাদের ব্যক্তি এবং সোসাইটি কীভাবে ইনফ্লুয়েসড হবে আমাদের স্টোরি থেকে। দেশের ব্যাপারটা আমরা আজকে অ্যাড্রেস করতেছি না, বাট ইয়োর পয়েন্ট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ভেরি মাচ শরফুকুল ভাই। আমরা এখন ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আমরা একটু নেক্সট সেকশনটা নিয়ে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। তো নেক্সট সেকশনটা হবে আমাদের মেনলি ট্রানজিশন। সো লেটস, আপনি পিএইচডি করেছেন সাইকোলজিতে, বিকজ ওয়ান অফ ইউর টিচার has actually supported you and you are inspired by him. Yeah. And also you saw that human can be understood and they can be understood through big pattern. তো এইটা একটা আপনার কিউরিওসিটিকে রেজ করেছে। তারপর আপনি পিএইচডি করলেন, এরপর আপনার ট্রানজিশনটা হলো মানে ক্যারিয়ারে, প্রফেশনাল ক্যারিয়ার। এই ট্রানজিশন এবং ট্রানজিশন করতে গিয়ে আপনার নিজের একটা ট্রান্সফরমেশন হলো। এই নেক্সট সেগমেন্টে আমরা ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব।